তুমি একটা পচা মোটু। আমি তোমায় ভালোবাসি না। সারাদিন শুধু বিছানায় শুয়ে থাকো। আর সবার মায়েরা তো এভাবে বসে থাকে না। তারা সবাই তাদের ছেলে মেয়েকে স্কুলে নিয়ে যায়। তুমি কেন যাও না আমায় নিয়ে? আমি ন্যানির সাথে স্কুলে আর যাব না। আশা ছলো ছলো নয়নে মেয়ের অভিযোগ শোনে। মনে মনে প্রচুর অসহায়ত্ব বোধ করে মেয়েকে কিভাবে বোঝাবে তার শারীরিক অবস্থার কথা। এদিকে মেয়ের কথায় তার মন খারাপ হয়ে যায়। সিদ্ধান্ত নেয় আগামীকাল থেকে সে যত কষ্টই হোক না কেন শিয়াশাকে নিজেই স্কুলে নিয়ে যাবে। পরের দিন সকালবেলা শিয়াশার খুশির অন্ত নেই। মা তার সাথে স্কুলে যাবে এখন থেকে। কিছুক্ষণ পর পর এসে মাকে জড়িয়ে ধরে চুমু খাবে আর কৌতূহলী গলায় জিজ্ঞাসা করবে, তোমার পেটু এত বড় কেন? আশা হাসি মুখে বলে, এখানে দুটো পুতুল রয়েছে তাই। শিয়াশা ফ্যাল করে তাকিয়ে থাকে মায়ের দিকে। সেদিন আশা কাউকে কিছু না বলেই বেরিয়ে পড়ে মেয়েকে নিয়ে। সাইফকেও বলেনি যে সে আজ বের হচ্ছে। আশার সেই বের হওয়াই তার কাল হয়ে দাঁড়ায়। শিয়াশার পরীক্ষা শেষ হতেই তারা ভিড় ঠেলে বের হচ্ছিল, কিন্তু গাড়ি পর্যন্ত আর যেতে পারেনি। সবাই বের হয়ে গেলেও যখন তারা কেউ না আসে তখন ড্রাইভার সব জায়গায় খুঁজতে থাকে। না পেয়ে শেষে সাইফকে জানায়। সাইফ আশ্চর্য হয়ে গেল আশা বাড়ি থেকে বের হয়েছে শুনে। তার মনে ভয় জেঁকে বসলো। সে বুঝতে পারে এসব প্রি প্ল্যান্ড। সে উদ্ভ্রান্তের মতো ছুটে যায় শিয়াশার স্কুলে। সব ফোর্স লাগিয়ে দেয় স্ত্রী সন্তানের খোঁজে। ঢাকার এমন কোনো জায়গা বাদ নেই যেখানে সে খোঁজেনি। দেখতে দেখতেই 12 ঘন্টা পার হয়ে গেলেও সাইফ তাদের কোনো খোঁজ পায়নি। তখনই ওয়ালিউল্লাহর ফোনে একটা মেসেজ আসে। আশার শিয়াশাকে খুঁজে পেতে হলে যেন সে বোনের হত্যার বিচার দাবিতে করা মামলা উঠিয়ে নেয়। সাইফ প্রতিবাদ করে ওঠে, সেখানেও কোনোভাবেই ওয়ালি উল্লাহকে মামলা উঠিয়ে নিতে দেবে না। কিন্তু ওয়ালি উল্লাহ সে সাইফের কথা শোনে না। ম্লান কণ্ঠে বলল, একজন মৃত মানুষের জন্য আমি দুটো জীবন্ত প্রাণ বলি দিতে পারি না। সাইফ বলার মতো কিছু পেল না। ওয়ালি উল্লাহ বিনা শব্দ ব্যয় মামলা উঠিয়ে নেয়। সাথে সাথে সাইফের ফোনে একটা ভিডিও আসে, সাথে একটা অ্যাড্রেস। ভিডিওতে ছোট্ট শিয়াশা মায়ের গলা জড়িয়ে ধরে কাঁদছে, আর এক যুবক তাকে জোর করে মায়ের কাছ থেকে ছাড়িয়ে নিচ্ছে। সাইফ শিউরে উঠে মেয়ের গালে গলায় আঙুলের ছাপ, আশার বিবর্ণ মুখ দেখেই বোঝা যাচ্ছে মেয়েটি ওই শরীরে আর পারছে না। 1 ঘন্টার মাঝে সাইফ ওয়ালিউল্লাহকে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছায়। বান্দারবান সদর থেকে দূরবর্তী এক জনমানব শূন্য এলাকায়। বিশাল আকার এক দালানে ঢুকতেই তাদের সামনে বাঁধে সাইফের শ্বশুর। অসুস্থ অচেতন আসফাক আহমেদকে দেওয়ালের সাথে বেঁধে রেখেছে। আসফাক আহমেদের পা ভাঙা, সে দাঁড়াতে পারছে না। সে তড়িৎ গতিতে তার বাঁধন খুলতে পেলেই সরব লাঠির আঘাতে ছিটকে পড়ে। সে তৎক্ষণাৎ উঠে দাঁড়ায়। অমনি ভেসে আসে শিয়াশার কান্নারত কণ্ঠ। সাইব বুঝে উঠতে পারে না কি করবে। ত্রস্ত পায়ে আরেকটু ভেতরে এগিয়ে যায়। সেখানে গিয়ে আরেক দফা চমকে উঠল এনাফের কোলে শিয়াশাকে দেখে। শিয়াশা কাঁদছে আর এনাম তাকে জোর করে আদর করার চেষ্টা করছে। জোর জবরদস্তি করতে করতেই শিয়াশা এনামের থুতনি কামড়ে দেয়। এনাম ব্যথায় চেঁচিয়ে উঠে ছোট্ট মেয়েটির গালে চড় বসিয়ে দেয়। পরপর এমন তীব্র আঘাত ছোট্ট মেয়েটি সহ্য করতে পারে না, অচেতন হয়ে পড়ে। সাইব ক্রোধ নিয়ন্ত্রণ করতে পারে না, হাতের গান দিয়েই সজোরে আঘাত করে এনামের মাথায়। এনাম হো হো করে হেসে ওঠে। সাইফ ওয়ালিউল্লাহর কাছে ভয়ঙ্কর ঠেকলো সেই হাসি। সাইফ অসহায়ত্ব বোধ করে। সে ভালো করেই জানে এনাম বাবার মৃত্যুর প্রতিশোধ নিয়েই ছাড়বে, কিন্তু কিভাবে? প্রশ্নটি মনে আসতেই পরিবারের সকলের মুখটি ভেসে উঠল স্ফীত উদর সামলে কোমর আঁকড়ে ধরে হাঁটতে থাকা এক আদুরে নারীর অবয়ব। সাইব নরম হয়, এনামের নিকট এগিয়ে যায়, নরম কণ্ঠে শুধায়, এসব কেন করছিস? তোদের ক্ষমতা দেয়া হয়েছে দেশের মানুষের রক্ষার্থে, আর তোরা এক একটা জালিম। কিভাবে পারলি নিজের বন্ধুর ছোট বোনটাকে নরপশুর মতো ছিঁড়ে খেতে? তুই কি ভুলে গিয়েছিস আমাদের বন্ধুত্ব? কত আনন্দ ফাজলামো করতাম, কত সুন্দর দিন কাটিয়েছি আমরা। এইসব কিছুর কি কোনো মূল্য নেই তোর কাছে? মাথা থেকে গড়িয়ে পড়া রক্ত মুছতে মুছতে এনাম তৎক্ষণাৎ প্রতিবাদী কণ্ঠে বলে উঠল, আরে আমি কেন অলির বোনকে খেতে যাব? আমি খাইনি তো, খেয়েছে নিজাম। আমার টেস্ট এতটা খারাপ না। আমি বারবার গিয়ে আটকাই, সে তোর পছন্দেই, আর যেটা আমি চাই সেটা নিয়েই ছাড়ি, হোক দেরিতে। আশা কোথায় এনাম? সাইব থমথমে মুখে শুধায়, আছে আছে আশা, ওকে স্পেশালি আলাদা রাখা হয়েছে। এখানে দেখছিস না কুকুরের অভাব নেই।
সব কটা পারলে চোখ দিয়ে গিলে খাচ্ছিল ওকে। আমার ভালো লাগছিল না। মানতে হবে ভাই, তোর পছন্দ আছে। গর্ভবতী হয়েও রূপের কমতি নেই। এত বড় একটা মেয়ে রয়েছে, তবু সৌন্দর্যের তাপে আমরা টিকতে পারছি না। একবার তুই আমাদের মাঝে এসে গিয়েছিলি, এবার আর তোকে আসতে দেব না। তোকে সামনে রেখে ওকে আমার করব, এটাই তোর শাস্তি। এনাম ফিচেল হেসে বলল। পরপরই উৎকণ্ঠিত হয়ে নিজের ভাইদের উদ্দেশ্যে বলে, তোরা মন খারাপ করছিস কেন? তোদের নিরাশ করব না আমি। তোরাও ভাগ পাবি, সবুর কর। ইবতিসাম গাদ্দাফির 3 সন্তান, এনাম, নাফিস, নিজাম। এর মধ্যে এনামের মায়ের খোঁজ পাওয়া গেলেও নাফিস এবং নিজামের মায়ের খোঁজ নেই। সাইফের দেহ শীতল হয়ে আসে অজানা ভয়ে। তার বউটা যে অসুস্থ, সে ধীর পায়ে এগিয়ে যেতে নেয় অচেতন মেয়ের কাছে, কিন্তু ছুতে দেয় না। ফের মাথায় সজোরে আঘাত করা হয় তাকে। ইতিমধ্যেই ওয়ালি উল্লাহকে বেঁধে ফেলেছে। এনাম শান্ত দৃষ্টি নিক্ষেপ করে ওয়ালি উল্লাহ এবং সাইফের দিকে। ওয়ালি উল্লাহ উদ্বিগ্ন কণ্ঠে উঠে বলে, তুই যা করতে বলছিস আমরা তা করতে রাজি। ওদের ছেড়ে দে প্লিজ, আশা অসুস্থ। সাইফ চেঁচিয়ে ওঠে। অলি, না প্লিজ। ওয়ালি উল্লাহ পাল্টা চেঁচিয়ে ওঠে। তুই থাম। সাইফ ওয়ালি উল্লাহকে এনাম কথা দিয়েছিল, তারা যদি কেস উঠিয়ে নেয় এবং সব প্রমাণ তার কাছে জমা দিয়ে দেয়, তবে সে সকলকে ছেড়ে দেবে। ওয়ালি উল্লাহ নিঃশব্দে রাজি হয়ে গিয়েছিল, কিন্তু সাইফ মানতে নারাজ। সে সোলজার্সদের সকল আপডেট জানিয়েই এসেছিল, তারা ঠিক সময় মতো এসে পড়বে। কিন্তু সাইফের জেদ বেশিক্ষণ টিকল না। এনাম হাসতে হাসতে সাইফকে একটা ভিডিও দেখায়, যেখানে অফিসের সকল সোলজাররা পার্টি করছে। যাদের সে তৈরি থাকতে বলেছিল তারাও, তার মানে তারা সকলেই এনামের লোক। নিরুপায় সাইফ শেষ পর্যন্ত রাজি হয় এনামের সকল কথা মানতে। সে ফোনের মাধ্যমে কোর্টে জানায় সে এই কেস ক্লোজ করছে এবং সকল প্রমাণ ও এনামের হাতে তুলে দেয়। অধীর আগ্রহে অপেক্ষারত ছিল কখন আশাকে নিয়ে আসবে এবং সে সকলকে নিয়ে বাড়ি ফিরবে। তবে মুহূর্তেই পরিস্থিতি পাল্টে হিংস্র ধারণ করে। মানুষের পরিবর্তিত রূপ যে ভয়ঙ্কর হয়, তেমনি ভয়ঙ্কর ছিল এনামের সেই রূপ। কাউকে ছাড়ে না, বরং সাইফকেও আটক করে, লোহার শিকলে আবদ্ধ করে তাকে এবং পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম দৃশ্য দেখতে বাধ্য করে। তার সামনে তার স্ত্রীর উপর অমানবিক নির্যাতন শুরু করে। আশার উপর 3 দফা নির্যাতন করা হয়। প্রথমবার এনাম, দ্বিতীয়বার নাফিস, তৃতীয়বার নিজাম। মেয়েটি বারংবার সাইফের দিকে তাকাচ্ছিল, অনুনয় করছিল তাকে বাঁচাতে না পারলে মেরে ফেলুক, তবুও এই লাঞ্ছিত মৃত্যু থেকে রক্ষা করুক। স্ত্রীর আর্তনাদ ভরা দৃষ্টি বুঝতে সাইফের সময় লাগে না। সে নিরুপায় হয়ে এনামের পায়ে গড়িয়ে পড়ছিল। সে যা চেয়েছে তা তো করেছে, তবুও কেন এমন করছে? এনাম তখন নীরবে বাবার ছবিটির দিকে আঙ্গুল তাক করে বলে, বাবার মৃত্যুর প্রতিশোধ না নিতে পারলে আমি কেমন ছেলে হলাম বল? আজ আমি গর্বিত ছেলে হিসেবে আমার বাবার খুনিকে আমি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট যন্ত্রণাদায়ক শাস্তি দিয়েছি। তোকে আমার শুরু থেকে সহ্য হতো না সাহেব। তুই সবসময় সব কিছুতে কেন এগিয়ে থাকবি? আমার আগে তোর চোখে আশা পড়লো, বিয়ে করতে চাইলাম, তাও তুই কেড়ে নিলি। তোর জন্য এই শাস্তিটাও আমার কম মনে হচ্ছে সাহেব। অর্ধমৃত আশা তখন নিজেই নিজের মুক্তির পথ খুঁজতে থাকে। অদূরে পড়ে থাকা বক্সগুলোর মাঝে একটা অস্ত্র চোখে পড়তেই তার মুখে হাসি ফুটে ওঠে। নিজামের প্যান্টের পকেট থেকে পড়ে যাওয়া অস্ত্রই কাজে লাগায় আশা নিজেকে মুক্তি দিতে। সেভাবেই সমাপ্ত হয় সাইফের কেরিয়ার। সাইফকে দ্বিতীয়বার ঘুরে দাঁড়ানোর সুযোগ দেয়নি এনাম, সব পথ বন্ধ করে দিয়েছিল। রেকর্ডিং করে রেখেছিল আশার বিবস্ত্র সেই দুর্বিষহ সেই মুহূর্তগুলো। মেয়েকে জীবন্ত ফিরিয়ে আনতেই সব জায়গা থেকে সাইফকে নিজের সকল বিবৃতি বদলে দিতে হয়। আশার মৃত্যুকে অ্যাক্সিডেন্ট হিসেবে ঘোষণা করায় সাইফের মুখ থেকে কনফারেন্সের মাধ্যমে সাইফকে স্বীকার করতে বাধ্য করে তার ব্যর্থতা, কাপুরুষতা। বীর সোলজারটিকে কাপুরুষের বেশে বাঁচতে বাধ্য করে। টুম করে আওয়াজ, পিনপতন, নীরবতা আচ্ছন্ন পরিবেশের নীরবতা ভাঙে। কারো ফোনে মেসেজ এসেছে হয়তো। মেজর ওয়ালি উল্লাহ উষ্ণ নিঃশ্বাস ত্যাগ করে ফের পানির বোতল থেকে পানি পান করে। গলা শুকিয়ে গিয়েছে এতক্ষণ যাবৎ কথা বলায়। একে একে আচ্ছন্নতা ভঙ্গ করে দর্পণ সহ সকলে পানির বোতল হাতে নেয়। সকলে নিশ্চুপ নিঃসার। অতিরিক্ত চমকপ্রদ এই তথ্য যেন তাদের নির্বাক করে দিয়েছে। মেজর ওয়ালি উল্লাহ তপ্তশ্বাস ফেলে দর্পণের উদ্দেশ্যে বলল, আপনি একদিন বলেছেন আমি সবটা জেনেও কিভাবে চুপ করে আছি। আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন নিশ্চয়ই, নাকি এর থেকেও বিদঘুটে অতীতে প্রয়োজন এমন কাপুরুষ জীবনযাপন গ্রহণ করার জন্য?
আশা করি আজকের পর থেকে সিয়াসা চৌধুরীর থেকে দূরত্ব বজায় রেখে চলবেন। সাহিব চৌধুরীর কাছে সম্বল বলতে ওইটুকু ছাড়া আর কিছুই নেই, আর ওইটুকু নিয়ে কোনো আশঙ্কা সাহিব সহ্য করতে পারবে না। দর্পণ জবাব দেয় না, কেউ কোনো প্রতি উত্তর করে না। সুবেদার জেনারেল এনামের নাম শুনেছে থেকেই থম মেরে আছে। এই নমনীয় হাস্য উজ্জ্বল সত্তার আড়ালে এত ক্রূরতা বিদ্যমান। আলেমের ঘরে উৎপন্ন এক জালেম। দেওয়ালে কৃত্রিম চাঁদ তার জ্বলজ্বল করছে। বিছানার এক কিনারায় গুটিয়ে শুয়ে আছে আদুরে মেয়েটি। সাইফ ধীর গতিতে এগিয়ে যায় মেয়ের কাছে, হাঁটু গেড়ে ঠিক মেয়ের সামনে বসে। চুলগুলো চিকচিক করছে তেলের কারণে। সাইফের চোখ ছলছল করে উঠল। আগে চুপি চুপি রাতে ঘুমানোর পর তেল দিয়ে দিতে হতো, কিন্তু এখন আর তার প্রয়োজন পড়ে না। সাইফ অশ্রুসিক্ত নয়নে মেয়ের হাতটি আঁকড়ে ধরে, আর এক হাতে মুখের উপর পড়ে থাকা অবিন্যস্ত চুলগুলো গুছিয়ে নেয়। ফিসফিস করে বলে, পাপা, তোমার খুশি ছিনিয়ে নেওয়ার কথা চিন্তাও করতে পারি না প্রিন্সেস, কিন্তু আমি নিরুপায়। পাপাকে ক্ষমা করে দিও। বেটা খচ্চর, তোকে চুমু খাবো আমি? আমার জীবনে এমন খারাপ মুহূর্ত আসার আগে আমি দুনিয়া থেকে বিদায় নিতে পছন্দ করব। কাঠখোট্টা মানুষ কোথাকার, কাটকে গিয়ে চুমু খা। কোনো মেয়ে সিগারেটে পোড়া কালো ঠোঁটে চুমু খাবে না। আদরকারী একটা জিনিস কেটে পানিতে ভাসিয়ে দে। রাতের সংসার নীরবতা ভেঙে লিভিং রুম জুড়ে ঝনঝনিয়ে উঠল রিনরিনে নারী কণ্ঠে। সরব চোখ তুলে তাকায় দর্পণ। নিগুড় দৃষ্টিতে একবার চোখ দেখে নেয় মেয়েটির চঞ্চল আঙ্গি ভঙ্গি। পুনরায় কফিতে চুমুক দিতে দিতে মনোযোগ হয় নিজ কাজে। পুরো রান্নাঘর এলোমেলো করে ফেলেছে। ঘড়ির কাঁটায় রাত 1টা পার হয়েছে বহুক্ষণ। ঘরে কোনো খাবার নেই। ফ্রোজেন পরোটা, নাগেটস, কাবাব সব শেষ। এখন খাবে কি? খুঁজতে খুঁজতেই একটা কৌটা পেল। সেটা খুলতেই বক্স বের হলো। চকোসের বক্স এটা। শিয়াশা বাচ্চাদের মতো দুধে চকোস ভিজিয়ে খায়, তার জন্যেই কিনেছিল। কৌটাটির ভেতরে আরো খাবার রয়েছে, সব বাজে খাবার। প্রিঙ্গেলস, সোনপাপড়ি, পিনাট বার, মার্শমেলো, চকলেটস। সে আতিপাতি না করে ওটা নিয়েই লিভিং রুমের সোফায় বসে পড়লো। রাতটুকু এগুলো খেয়েই কাটিয়ে দেবে। সকাল 10টায় কোর্টে উপস্থিত হতে হবে। এখন বাড়তি ঝামেলা করার ইচ্ছে মোটেও নেই। চকোস দুধে ভিজিয়ে খেতে শুরু করলো। খারাপ না, বরং বেশ সুস্বাদু। সে আমোদেই পেট পুড়ে খেলো। সম্মুখে বিশালাকার মনিটরে তখনও নারীটি নানা আঙ্গি ভঙ্গি করে কথা বলছে, আর কাঠখোট্টা মেজরটি বাচ্চাদের মতো চকোস খেতে খেতে সেই আঙ্গি ভঙ্গি মনোযোগ সহকারে দেখছে। কথা মতো সকাল 10টায় সাইফ, আসফাক, মেজর ওয়ালিউল্লাহ, সেনাপ্রধান জেনারেল এনাম সহ ট্রাই-7 জড়িত সকল কর্মকর্তারা উপস্থিত হয় কোর্টে। প্রত্যেকের বিবৃতি দর্পণকে সুস্পষ্টভাবে ভুল প্রমাণিত করে। কোর্ট দর্পণকে আরেকবার প্রশ্ন করে, সে কি চাইছে। দর্পণ নির্বিকার জানায় কোর্ট যে সিদ্ধান্ত নেবে সেটাই তার সিদ্ধান্ত, তার অন্য কোনো মতবাদ নেই। আরো একবার ট্রাই-7 নামক কেসটিকে অসমাপ্ত ঘোষণা করে ক্লোজ করা হয়। আরো একবার সততা হেরে যায় অন্যায়ের কাছে। জেনারেল এনাম দর্পণকে সহানুভূতি প্রকাশ করে সাহস দেয়, একটাতে অসফল হয়েছে তো কি হয়েছে, আরো 5টাতে সফল হবে। দর্পণ হাসি মুখে শুকরিয়া জানিয়েছে। 6টা ক্যাসিনো, 3টা বার, এমন কোনো অনৈতিক কাজ নেই যা সেখানে হয় না। মাদক সাপ্লাই, নারী বেচা কেনা, দেহ ব্যবসা, মোট কথা যুব সমাজকে শেষ করার জন্য আপনি একাই যথেষ্ট। মোজাম্মেল সাহেব, আপনাকে তো ইনকাউন্টারের আদেশ দিলেও কম পড়ে যাবে। পুরুষালী নরম কণ্ঠের সম্মুখের পৌর লোকটির ঘাম ছুটে গেল। পরনে পাঞ্জাবি, মাথায় টুপি, সাফেদ লম্বা দাড়ি ঝুলছে, পাক্কা হাঁচি। অথচ এই বেশভূষার আড়ালে আল্লাহ তাআলার সৃষ্টিকেই ধ্বংস করছে। ন্যাপকিনের সাহায্যে ঘাম মুছতে গেলেই দর্পণ ব্যগ্র কণ্ঠে বলে, গরম লাগছে তাই না? আমি এসির পাওয়ার আরও কমিয়ে দিচ্ছি। ওয়েট, সরকার এত সব ফ্যাসিলিটিস সরবরাহ করে তো শুধু আপনাদের সেবাই। আমরা তো শুধু সেবক মাত্র। আপনার কাছে কি প্রমাণ রয়েছে যে আপনার বক্তব্য সত্য? লোকটি থমথমে মুখে জিজ্ঞেস করে। দর্পণ হো হো করে হেসে উঠল, পর হাসতে হাসতেই বলল, হাজি সাহেব, আপনি একজন সংসদ সদস্য, উপরন্তু আল্লাহ তাআলার পাক্কা লয়াল গোলাম। দিনে দুপুরে কিছু খাওয়া কিন্তু আপনার শোভা পায় না। আমি খালি হাতে আপনাকে এত দূর ডেকে পাঠাবো, এতটা অতিভ্রষ্ট আমার হয়নি। বলেই সে একটা ফাইল এগিয়ে দিল। মোজাম্মেল হোসেন সেটিতে চোখ বুলায়। চেয়ারে দুলতে দুলতে দর্পণ গম্ভীর গলায় বলল, ওপর মহল থেকে আদেশ এসেছে মোজাম্মেল সাহেব। আপনার অরাজকতা দিন দিন বেড়েই চলেছে যে সেনাবাহিনীর নজরে পড়ে গেলেন। এর সমাধান?
দর্পণ নড়ে চড়ে বসে, তার নড়াচড়া দেখে মোজাম্মেল হোসেন ফিচিল হাসে। পাশ থেকে একটা কালো সুটকেস উঠিয়ে দর্পণের দিকে এগিয়ে যায়। দর্পণ সেদিকে তাকায় না, চাপা কণ্ঠে বলে, আপনার পুরো ক্যারিয়ার রক্ষার পারিশ্রমিক হাজি সাহেব, হাতের মুঠো খুলুন। মোজাম্মেল হোসেন আরো একটা সুটকেস তুলে এগিয়ে দেয় দর্পণের দিকে। দর্পণ দুটো সুটকেস নিয়ে পাশে দাঁড়ানো সুবেদারের হাতে দেয়। সুবেদার হতভম্ব হয়ে সুটকেস দুটো তুলে নেয়। দর্পণ পুনরায় গম্ভীর মুখে বলল, কিছুদিন উৎপাদ বন্ধ রাখুন, বাকিটা আমি সামলে নেব। মোজাম্মেল হোসেন মাথা নাড়ে ফের সুনিশ্চিত হতে জিজ্ঞাসা করলো, এই নিয়ে দ্বিতীয়বার কোনো সমস্যা হবে না তো? বক্র হাসির জায়গা করে দেয় দর্পণের ওষ্ঠপুটে। পাল্টা প্রশ্ন ছুড়ে বলে, আপনার সন্দেহ আছে আমার উপর হাজি সাহেব? আমি একবার যেই জিনিসে হাত দেই তা গোড়া থেকে নির্মূল না করে ছাড়ি না। সেনাবাহিনীর মাঝে আপনাকে নিয়ে আর কোনোদিনও চর্চা হবে না, আমি হতে দেব না। আপনি নিশ্চিন্তে বাড়ি যান। মোজাম্মেল হোসেন প্রসন্ন হলো দর্পণের আত্মবিশ্বাসী কণ্ঠে। হাসি মুখে বেরিয়ে যায় সেখান থেকে। দর্পণ ঘড়িতে একবার চোখ বুলিয়ে তথস্থ ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা সুবেদারের দিকে তাকায়। নজর সরিয়ে শীতল কণ্ঠে শুধায়, কিছু বলবেন সুবেদার সাহেব? সুবেদার ইতস্তত করতে লাগলো। দর্পণ ফের গম্ভীর গলায় বলল, কিছু বলার থাকলে বলুন, মেয়েদের মতো মিনমিন করবেন না। মেয়েদের বদনাম সংযুক্ত বাক্যটি বেশ মনে ধরল সুবেদারের। স্যার মেয়েদের বদনাম করেছে, সহমত প্রকাশ করে আহ্লাদে আটখানা হয়ে বলল, একদম ঠিক কথা বলেছেন স্যার, মেয়েরা প্রচুর মিনমিন করে। দর্পণ ফাইল রেখে শীতল দৃষ্টিতে তাকায় সুবেদারের দিকে। ইনফরমাল লুক লুকিয়ে নিজের ফরমাল লুকে ফিরে আসলো। তথস্থ হয়ে বলল, স্যার আমি বলতে চাচ্ছিলাম যে আপনি যেগুলো করছেন এটা না, মানে আপনি তো এমন নন, এটা তো ঠিক না। তাহলে তার মাঝে আর আমাদের মাঝে পার্থক্য কি রইলো? আমি কেমন সেটা ম্যাটার করে না সুবেদার সাহেব। ম্যাটার হলো আমাদের বর্তমান আইন ব্যবস্থা মানেই হলো এটা। আর আমরা এতদিন ভুল কাজ করছিলাম। আইনের লোক হয়ে আমরা আইনের বাইরে কাজ কি করে করতে পারি, তাই এখন থেকে আইনের সঠিক ব্যবহার করছি। আপনিও এটা যত তাড়াতাড়ি মানতে শিখবেন ততই আপনার জন্য ভালো হবে। আপনি যত অনৈতিক কাজ করবেন তত ধনী ক্ষমতাধর হবেন, আপনার পরিবার মা বোন তত সেফ থাকবে। সুবেদার অবাক হলো বেশ স্যারের কথায়। তবে কথাটির অর্থ বুঝতে তার অসুবিধে হয়নি। সে নিজেও জানে দেশে এমন কোনো সরকারি প্রতিষ্ঠান নেই যেখানে হাত বদল হয় না। সততার পথে কেউ বেশিক্ষণ টিকতে পারে না। যে তারা হার মেনে নেবে তার মনও ক্ষুণ্ণ হলো। অপরাধ বোধ জাগলো ভেতরে ভেতরে, প্রকাশ করে না। চুপ করে স্যারকে সেলুট জানিয়ে বেরিয়ে যেতে নেয়। দরজা পর্যন্ত যেতেই দিলজার এবং জবরুল ভেতরে ঢোকে। শ্বাস প্রশ্বাস ঘন তাদের, চেহারা ঘর্মাক্ত তৈলাক্ত। সুবেদার যেতে যেতে তেরছা চোখে তাদের দেখে, খোঁচা মেরে বলে, কত নম্বর বিশ্বযুদ্ধ জয় করে এসেছেন? জবরুল শান্ত দৃষ্টিতে তাকায় সুবেদারের দিকে, কোনো জবাব দেয় না। দিলজার ফিরেও তাকায় না তার দিকে। এই লোককে তার থেকে ভালো কে চেনে? সুবেদারের কপাল কুঁচকে যায় দিলজারের ডোন্ট কেয়ার ভাব দেখে। তাকে পাত্তা না পেলে কি আর একটা অঙ্গ ক্ষয়ে পড়ে যাবে নাকি? তাদের দেখতেই দর্পণ এগিয়ে আসে, বলে, আমি তাকে কথা দিয়েছি দ্বিতীয়বার তাকে নিয়ে সেনাবাহিনীদের মাঝে কোনো চর্চা হবে না। আমার কথা রাখতে পারবো তো? দিলজার মাথা দুলিয়ে গম্ভীর গলায় বলল। অবশ্যই স্যার। দর্পণ মৃদু হেসে বলল। গুড। সুবেদার কপাল কুঁচকে সকলকে দেখে যাচ্ছে। আগাগোড়া কিছুই যখন না বুঝলো তখন সোজা হেঁটে বেরিয়ে যায়। সৌন্দর্যের পসরা নিয়ে হাজির হওয়া বর্ষাকালের প্রভাবে শহুরে ফুটপাত ঘেঁষা ঢালু রাস্তা কদাকার। পাহাড়ি জনজীবনে বর্ষাকালের প্রভাব যেন একটু বেশিই পরিলক্ষিত হয়। পাহাড়ের গায়ে লেপ্টে থাকা স্যাঁতসেঁতে শ্যাওলা পিচ্ছিল রাস্তা, মাটির সোদা গন্ধযুক্ত পরিবেশ বেশ নজর কাড়া। অবারিত মাঠ পানিতে থই থই করছে। নীল গগন যখন তখন মুখ কালো করে বসছে। ভারী দস্যিপানা তার। কখনো কখনো তো ঝুপঝাপ রাগ ঝাড়ছে ধরনীর কোনায় কোনায়, তখন তার রাগের প্রকোপ স্পষ্ট। তবে তার এই হুটহাট রাগ দেখানোতে কেউ বিরক্ত হয় না, বরং খুশি হয়। রুক্ষ শুষ্ক খড়খড়ে ধরনী সহ জনজীবনের সজীবতা ফিরে আসে। কৃষকের মুখে হাসি ফুটে ওঠে দোদুল্যমান সবুজে ভরা ক্ষেত দেখে। কারো কারো মনে আবার প্রেম ছুঁয়ে যায় বৃষ্টির সেই স্নিগ্ধ ফোঁটা। মনের রুক্ষতা সরিয়ে প্রেমের বাসনা জাগায় অন্তঃস্থলে। ঝিরি ঝিরি সেই শব্দ কানে কানে বলে যায়, জীবনে একটা প্রেম থাকলে কি খুব বেশি ক্ষতি হবে? প্রশ্নের জবাব থাকে না, তাই মৃদু হেসে উড়িয়ে দেওয়া হয় প্রশ্নটিকে। অদিত প্রেমের বাসনা সেখানেই অবহেলায় পড়ে থাকে। অপেক্ষায় থাকে কেউ যেন প্রেম নিয়ে আসে।
একবার না করবে, দুবার না করবে, তৃতীয়বার জড়িয়ে ধরবে। ভালোবাসার পরিস্ফুটন ঘটায় বৃষ্টি, বাসনা জাগায় প্রেমের। আবার কখনো কখনো কারোর কাছে বিষণ্ণতার বাড়িধারা হিসেবেও আখ্যায়িত হয় এই। এছাড়াও গরিব, দুস্থ, অসহায়দের জন্য এই স্নিগ্ধ দৃষ্টি ক্লেশ বই কি আর কিছু নয়। যেটুকু যা সহায় সম্বল থাকে সেটুকুকেও ধুয়ে যায় বহুরূপী। বৃষ্টি থেমেছে 5 মিনিট হবে। ক্ষীণ সময়ে আকাশ একদম পরিষ্কার ফকফকা। চলন্ত গাড়িতে তখনও ওয়াইপার্স সামনে পেছনে উইন্ডশিল্ড পরিষ্কার করছে। জমে থাকা বিন্দু বিন্দু পানির কণাগুলো সরিয়ে সম্মুখে লম্বা ট্রাফিক জ্যাম। দিলজার গাড়ি ইউটার্ন নিয়ে রাস্তার ওপারে কিছুটা ফাঁকা জায়গায় নিয়ে যায়। উৎকণ্ঠিত কণ্ঠে শুধায়, স্যার, আমরা এখানে কেন আসলাম? দেখা বয়ব স্থির, দৃষ্টি চঞ্চল। দৃষ্টির সেই চঞ্চলতা বজায় রেখেই দর্পণ জবাব দেয়। এখানকার খাবার অনেক সুস্বাদু দিলজার সাহেব। দিলজার ঘাড় ঘুরিয়ে বলে, ঠিক আছে। পেছনের সিটে বসা সুবেদার জবরুল একবার কৌতূহলী দৃষ্টি চারিদিকে ঘুরিয়ে আনে। এখানে রেস্টুরেন্টটা কোথায়? স্যার আজ অফার করেছে একসাথে লাঞ্চ করার। সকলে বিনা বাক্য ব্যয়ে রাজি হয়ে যায়। সেই সুবাদেই এখানে আসা। দর্পণের চঞ্চল দৃষ্টি স্থির হয় রাস্তার ওপারে 6তলা শপিং কমপ্লেক্সের সামনের ফুটপাতের ওপর দাঁড়িয়ে কফি হাতে দাঁড়িয়ে থাকা নারীটির ওপর। তপ্তশ্বাস ফেলে পূর্ণ দৃষ্টিতে একবার আগাগোড়া পর্যবেক্ষণ করে। হাঁটু পর্যন্ত শিফন জর্জেটের সাদা ফ্রক, কোমর সমান খোলা চুলে সাদা একটা বো ক্লিপ দিয়ে বাঁধা, মুখে খানিক কৃত্রিম সাজসজ্জা। নগ্ন সুগঠিত পা দুটোতে চোখ যেতেই পৌরশ্চিত্ত নড়ে উঠল। এমন অস্বাভাবিক দুর্গতি তার মাঝে সেই প্রথম থেকেই দেখা যায়। এটা তার এক অসহায়ত্ব। যেখানে পৃথিবীর কোনো নারী তার সামনে উলঙ্গ বসে থাকলেও তার মধ্যে কোনো বিচলতা দেখা যায় না, সেখানে এই নারীর বস্ত্র একটু এদিক সেদিক হলেও নিজের উপর কন্ট্রোল নামক শব্দটির প্রয়োগ করতে হয়। প্রতিবারের ন্যায় হাঁসফাঁস করে ওঠা অন্তঃস্থল প্রচন্ড অবহেলায় গাম্ভীর্যতার আড়ালে ঢাকা পড়ে যায়। দৃষ্টির নমনীয়তা উবে যায়। এহন সাজসজ্জা সহ্য হলো না কাঠখোট্টা মেজরটির। গনগনে আওয়াজে দিলজারকে আদেশ ছুড়ে বলে, দিলজার সাহেব, সিটটা এক্সচেঞ্জ করুন। দিলজার বিনা শব্দ ব্যয়ে দর্পণের সিটে চলে যায়। দর্পণ ড্রাইভিং সিটে বসে। সকলে কৌতূহলী দৃষ্টিতে স্যারের কর্মকাণ্ড দেখছে। দেখতে দেখতেই গাড়ি চলতে শুরু করে। স্পিড দেখে খানিক ভরকে যায় দিলজার। তাদের ভরকানো দৃষ্টি পরিবর্তন হয়ে মুহূর্তেই বড় আকৃতি ধারণ করলো। সুবেদার চোখ চেপে মৃদু চিৎকার করে উঠল। স্যার, ব্রেক করেন। দর্পণ ব্রেক করে না, বরং দ্রুত গতি সম্পন্ন গাড়িটি ফুটপাত ঘেঁষে বর্ষায় জমে থাকা পানির ওপর থেকে সাই সাই করে চালিয়ে যায়। ছিয়াশা হতভম্ব হয়ে চোখ খুলল। নিজের দিকে চোখ বুলাই। সাদা ফ্রকটা পুরোটা কর্দমাক্ত পানিতে ভিজে নষ্ট হয়ে গিয়েছে। পা দুটোও কর্দমাক্ত হয়ে গিয়েছে। আশেপাশের সকলে তার দিকে তাকিয়ে আছে। কেউ আবার মন্দ কথা বলছে। এভাবে কেউ গাড়ি চালায়? সুবেদার দিলজার আচম্বিত অনুভূতির সামনে অবাক পানে তাকায় দর্পণের দিকে। এতক্ষণে বুঝলো এখানকার খাবার কেন এত সুস্বাদু। দর্পণকে ব্রেক কষতে দেখে সুবেদার হড়বড়িয়ে উঠল। স্যার, যখন ব্রেক করা লাগতো তখন না করে এখন করছেন কি জনগণের গণপিটুনি খাওয়ার জন্য? আপনি চেনেন না স্যার এই ডাকিনীকে? আপনাকে আস্ত চিবিয়ে খাবে এখন। মেয়েদের সাজসজ্জা আর পোশাক হলো তাদের সবচেয়ে সেন্সিটিভ ব্যাপার স্যাপার। ওখানে আঘাত লাগলে তারা কাউকে ছেড়ে কথা বলে না। দর্পণ, দিলজার, জবরুল শান্ত চাহনিতে তাকায় সুবেদারের বেমানান কথায়। সুবেদার অপ্রস্তুত বোকা বোকা হাসলো। সে যে বেমানান কথা বলে ফেলেছে, মেয়েটি তো স্যারের গার্লফ্রেন্ড। স্যার তাকে চিনবে না তো কে চিনবে? দর্পণ সিট বেল্ট খুলে বের হতেই সুবেদার দিলজারের পানে দৃষ্টি তাক করে রসিয়ে রসিয়ে বলে, এখন দেখবেন স্যারকে কি করে ওই ডাকিনি। ওনাকে চেনেন না? আস্ত এক ডাকাত। আগে পিছে কিছু দেখে না, যা ইচ্ছে হয় তাই করে। শিয়াশা ক্রুদ্ধ চোখে পাশ করে যাওয়া গাড়িটির দিকে তাকায়। অনতি দূরে ব্রেক করেছে। রাগে চোখ দুটো টলমলো করে উঠল। সে তেড়ে যায় গাড়িটির কাছে। তখনই দর্পণ গাড়ি থেকে বের হয়ে আসে। সামনের মানুষটাকে তা বিচার করে না শিয়াশা। তীব্র রোষানলে চেঁচিয়ে ওঠে, বলে, ইউ ননসেন্স! গাড়ি চালাতে না জানলে রাস্তায় নামেন কেন? চোখ দুটো কোথায় থাকে? বরাবরের মতোই দর্পণ শীতল দৃষ্টিতে তাকায় রাগে লাল হয়ে ওঠা মেয়েটির দিকে। তেমনি শীতল কণ্ঠে সহজ সরল স্বীকারোক্তি প্রকাশ করে বলে, দুঃখিত ম্যাম, চোখ দুটো আপনার পায়ের দিকে ছিল, তাই দেখতে পাইনি। শিয়াশা রীতিমতো রাগে কাঁপছে। চোয়াল শক্ত করে চোখে চোখ রেখে বক্রোক্তি করে বলল, এখন কি সেনাবাহিনীর রাস্তায় নেমে মেয়েদের টিচ করছেন? টিজ কেন হবে? ওটা ফ্লার্টিং হবে। আর সেনাবাহিনী আর আম জনতা মানে কি?
সেনাবাহিনীরা কি ফ্লার্ট করতে পারে না? সেনাবাহিনীরা কি পুরুষ না? তারা কি বিয়ে করে না? তাদের কি বাচ্চা হয় না? দর্পণ সাথে সাথে জবাব দেয়। ফের শান্ত নির্লিপ্ত কণ্ঠে শিয়াশার আগে শিশিয়ে উঠল। নিজেকে শান্ত রাখা ক্রমেই দায়ী হয়ে পড়েছে তার জন্য। সে ক্ষিপ্ত গতিতে 2 পা এগিয়ে যায় দর্পণের দিকে। 2 পকেটে হাত গুজিয়ে দর্পণ শান্ত দৃষ্টিতে দেখছে মেয়েটিকে। দুজনের মাঝে এক হাতের পার্থক্য। রাগে লাল হওয়া মুখশ্রী, টলমল আখিদয় ওই আঁটোসাঁটো মুখশ্রীতে তাক করে চিবিয়ে চিবিয়ে বলল, আপনার ওই নির্লিপ্ততা আমি একটু সহ্য করতে পারি না দর্পণ। নির্লিপ্ততা আপনার স্বভাব, আমার নয় দর্পণ। আমি কষ্ট পেলে কাঁদতে জানি, আনন্দিত হলে হাসতে জানি, রাগ করলে রাগ ছাড়তে জানি। কথাটি শেষ হতেই ছোটখাটো এক তরল আঠালো লহরী দর্পণের উপর আছড়ে পড়ল। সুবেদার হৈ হৈ করে উঠল গাড়ির মধ্যে বসে। তার কথা সঠিক প্রমাণিত হওয়ায় উচ্ছ্বসিত হয়ে দিলজারের কাঁধ চাপড়ে বলল, দেখেছেন, আমি বলেছিলাম না ওই ডাকিনী স্যারকেও ছেড়ে কথা বলবে না। বাবা, আল্লাহ আমাকে এমন ডাকিনীদের কুনজর থেকে রক্ষা করুন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। পরেই সুবেদার নিজেও নিজের বুকে ফু দিল। পরপরই দিলজার এবং জবরুলের কাছে ও ফু দিয়ে বলল, শয়তান পেতনি ডাকিনী থেকে আল্লাহ আমাদের রক্ষা করবে। মেয়েদের দেখলেই এটা পড়বেন, বুঝছেন? জবরুল থমথমে চাহনিতে তাকিয়ে বলল। আমি বিবাহিত সুবেদার সাহেব। সুবেদারের মুখে তখন বড় সড় হা, নাটকীয় ভঙ্গিতে বলে, মিয়া, আপনি তো যেচে পেতনি ঘাড়ে তুলেছেন, এ তো ঝাড়ু পেটা করলেও নামবে না। আপনার জীবন শেষ। আমি খুব ভালো আছি বাবা, শুক্রিয়া। দিলজার হতাশার নিঃশ্বাস ফেলে দৃষ্টি সরিয়ে দর্পণের দিকে তাকায়। দর্পণ হতভম্ব হয়ে এক হাতে মুখের উপর লেগে থাকা ঠান্ডা কফি হাতায়। মুখ, শরীর সব জায়গায় থেকে টপটপিয়ে কফি গড়িয়ে পড়ছে। সে ভাবতেই পারেনি শিয়াশা এমন কিছু করবে। চারিদিকে লোক জড়ো হয়ে গিয়েছে ইতিমধ্যেই। সিভিল পোশাকে থাকলেও এতটা মান সম্মানে লাগতো না। ক্রুদ্ধ দৃষ্টি নিক্ষেপ করে মেয়েটির দিকে চাপা আক্রোশে ধমকে উঠে বলে, হোয়াট রাবিশ সিয়া, আম অন ডিউটি, আমার অফিসে যেতে হবে। হাতের ওয়ান টাইম কফির কাপটি উগ্র চিত্তে ছুঁড়ে ফেলে শিয়াশা। ফের দৃষ্টিতে দৃষ্টি তাক করে ক্রুদ্ধ গলায় বলে, দ্যাটস নান অফ মাই বিজনেস। এরপর থেকে আমার সাথে এমন আচরণ করার দুঃসাহস দেখাবেন না। তন্মধ্যেই লোক সমাগম ভেদ করে মেহমানের উদ্বিগ্ন মুখটি ভেসে ওঠে। সে তড়িৎ গতিতে এগিয়ে আসে, চিন্তিত কণ্ঠে শুধায়, ম্যাম, আপনি ঠিক আছেন? পড়ে গিয়েছেন কোথাও? শিয়াশা টলমল দৃষ্টি দর্পণের দিকে রেখেই থমথমে কণ্ঠে বলে, না মেহমাদ ভাই, উনি খুব ব্যস্ত মানুষ তো, তাই খেয়াল করিনি ওনার গাড়ি ঠিক কোন জায়গা থেকে চলছে, কত স্পিডে চলছে। ওনার ব্যস্ততা এতটাই বেশি যে মানুষের সুবিধা অসুবিধা দুঃখ কষ্ট কিছু যায় আসে না। চলুন। বলেই শিয়াশা গটগট করে ভিড় ঠেলে শপিং মলে ঢুকে যায়। মেহমাদ দর্পণের দিকে একবার দৃষ্টি নিক্ষেপ করে ম্যামের পিছে ছুটে যায়। দর্পণ স্থির দাঁড়িয়ে থাকে। সুবেদার, দিলজার, জবরুল বেরিয়ে এসে ব্যতিব্যস্ত হয়ে বলে, স্যার, আমরা কি ফিরে যাব? আপনার পরিবর্তন করা প্রয়োজন। দর্পণ ইউনিফর্ম ছাড়তে ছাড়তে নাকচ করে বলল, না, কোনো দরকার নেই। আপনারা গিয়ে খাবার অর্ডার করুন, আমি শপিং মলে গিয়ে চেঞ্জ করে আসছি। শিয়াশা শপিং মলের চেঞ্জিং রুম থেকে পোশাক পরিবর্তন করে বের হলেই দর্পণের সাথে দেখা হয়। দর্পণের হাতেও পোশাক। একে অপরের দিকে এক ঝলক তীক্ষ্ণ দৃষ্টি বিনিময় হয় শুধু। অতঃপর দুজনেই উল্টো দিকে পা বাড়ায়। আজ 1.5 মাস বাদ ওমায়ের দেশে এসেছে। সাইফের কাছে আবদার করে শিয়াশার সাথে একটু দেখা করার। বাবার কথার প্রেক্ষিতে শিয়াশা কোনো মতবিরোধ দেখায়নি, বরং চুপচাপ রাজি হয়ে গিয়েছে। বাবাই পছন্দ করে পোশাকটি বেছে দিয়েছিল আজকের জন্য। নয়তো সাজগোজ করার ইচ্ছে তার না থাকলেও সে সেজেছে। যেখানে পুরোটাই তার অনিচ্ছাই হচ্ছে, সেখানে এই ইচ্ছেটাকে প্রাধান্য দিয়ে কি হবে? এখন থেকে সে সেই সব জিনিস করবে যা করতে তার ইচ্ছে করে না, কিংবা যা সে পছন্দ করে না। এটাই তখন তার জীবন, যেখানে তার ইচ্ছে চাওয়া পাওয়াকে কোনো প্রাধান্য দেওয়া হয় না। শপিং কমপ্লেক্সটির দোতলা একটা রেস্টুরেন্ট এবং বাকি তলাগুলো শপিং মল। উমাইর এখানেই আসতে বলে তাকে। রেস্টুরেন্টের এক কিনারায় বসে শিয়াশা। গ্লাসের দেওয়াল ভেদ করে রাস্তায় দৃষ্টি নিবদ্ধ তার। বড্ড উদাসীন দেখায় তাকে। উদাসীনতা ভঙ্গ হয় কারোর চমৎকার কণ্ঠে। সুটবুট পরনে লম্বা সুঠাম দেহি এক সুদর্শন পুরুষ ত্রস্ত পায়ে এগিয়ে আসছে তার দিকে। দৈহিক বরণে বিদেশিদের ছাপ।
বহু বছর বিদেশি কালচারে থাকায় দৈহিক বরণেও খানিক পরিবর্তন দেখা দিয়েছে। শিয়াশা সৌজন্য হাসি দিয়ে উঠে দাঁড়ায়। উমায়ের উদ্বিগ্ন কণ্ঠে শুধায়, তোমায় অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে তাই না? আই এম এক্সট্রিমলি সরি সিয়াশা। আমি বের হয়েছি 2 ঘন্টা আগে, যেন তোমার অপেক্ষা করতে না হয়, কিন্তু রাস্তায় এত জ্যাম ছিল। শিয়াশা উমায়েরকে থামিয়ে সৌজন্য হেসে বলল, কোনো সমস্যা নেই উমায়ের, আমায় বেশি অপেক্ষা করতে হয়নি। আপনি বলুন কেমন আছেন? এই মুহূর্তে পৃথিবীতে আমার থেকে ভালো বোধ হয় কেউ নেই সিয়াশা। উমায়ের প্রফুল্ল হেসে বলল। শিয়াশা মৃদু হাসে, কিছু বলে না। উমায়ের ফের বলে, জিজ্ঞেস করবে না কেন? কারো ভালো থাকা শুনলে খুশি হতে হয়, কারণ জানা খুব বেশি প্রয়োজনীয় নয়। শিয়াশা বলল, কিন্তু এই কারণটা শুনলে তুমি খুশি হবে। কী কারণ? কারণটা আমার হবু বউয়ের উপস্থিতি। শিয়াশা ম্লান হাসে উমায়ের কথায়। উমায়ের অবিচল তাকিয়ে আছে শিয়াশার দিকে, খুঁটে খুঁটে দেখছে, যেন চোখ দুটোকে শান্ত করছে। শিয়াশার চোখে চোখ পড়তেই উমায়ের ইতস্তত দৃষ্টি ঘুরিয়ে নেয়, বলে, আমি তোমার পিক আপ করতে হাসপাতালে যেতে চেয়েছিলাম, কিন্তু পরে ভাবলাম তোমার প্রাইভেসি নষ্ট হবে, তাই এখানে আসতে বলেছি। তুমি কিছু মনে করনি তো সিয়াশা? না উমায়ের, ধন্যবাদ আপনাকে আমার এই বিষয়ে এতটা চিন্তা করার জন্য। ধন্যবাদ দিয়ে গুরুত্ব বাড়িয়ে দিও না সিয়াশা। এখন থেকে তোমার ছোট্ট ছোট্ট সুবিধা অসুবিধাগুলোর খেয়াল রাখা তো আমারই দায়িত্ব, তাই না? শিয়াশা সৌজন্য হেসে মাথা দোলায়। উমায়ের সন্দিহান দৃষ্টিতে তাকায় শিয়াশার দিকে। মেয়েটির এমন চুপচাপ বসে থাকা, স্বল্পভাষী গাম্ভীর্যতা তাকে শঙ্কিত করছে। মেয়েটি তো এমন নয়। সে ইতস্তত করে শুধায়, তুমি কি বিয়েতে রাজি সিয়াশা? রাজি না থাকলে আপনার সাথে আমি এখানে থাকতাম না উমায়ের। না মানে স্বেচ্ছাই? 27 বছরের এক মেয়েকে কেউ নিশ্চয়ই জোর করে বিয়ে দিতে পারবে না উমায়ের। আমি নিজের ইচ্ছায় এই বিয়েতে রাজি হয়েছি। শিয়াশা উমায়েরকে আশ্বস্ত করে বলল। উমায়ের চোখ মুখ চকচক করে উঠল, উৎফুল্লতার সহিত বলে, কি খাবে বলো? আপনার যেটা ইচ্ছা সেটা অর্ডার করুন। আমার পছন্দ তোমার পছন্দ হবে? ইদানিং আমার নিজের পছন্দের তেমন একটা গুরুত্ব দেওয়া হয় না উমায়ের, বরং অন্য সকলের পছন্দকেই সানন্দে গ্রহণ করি। আপনি আপনার পছন্দের অর্ডার করুন, সেটাই আমার পছন্দ হবে। উমায়ের নিজের মতো করে খাবার অর্ডার দেয়। খেতে খেতেই উমায়ের দুটো বক্স এগিয়ে দেয় শিয়াশার দিকে। প্রবল উৎসাহে বলে, আমাদের এঙ্গেজমেন্টের রিং সিয়াশা। সন্ধ্যায় মাম্মা পাপা তোমাদের বাসায় যাবে বিয়ের ডেট ফাইনাল করতে, সাথে রিং পরিয়ে আসবে তোমায়। আমি চাইছি তুমি স্বতঃস্ফূর্তভাবে নিজের মতো পছন্দ অপছন্দ প্রকাশ করো। এখানে থেকে তোমার কোনটা পছন্দ হয় বলো, না হলেও বলো, আমি তোমার পছন্দ অনুযায়ী সব ব্যবস্থা করব। শিয়াশা ম্লান চাহনিতে একবার জলজল করা হিরে জড়িত আংটিগুলো দেখে। প্রবল অনাগ্রহে দৃষ্টি সরিয়ে নিয়ে উমায়েরকে বলে, আপনি যেটা পছন্দ সেটাই আমার পছন্দ হুমায়ের, এত চিন্তার কিছু নেই। আপনি যেটা আমার জন্য সিলেক্ট করবেন আমি সেটাই হাসি মুখে পরবো। উমায়েরের খুশির অন্ত থাকে না শিয়াশার জবাবে। সে নিজের পছন্দ অনুযায়ী একটা আংটি বেছে শিয়াশার দিকে এগিয়ে দিয়ে বলে, এটা খুব সুন্দর, তোমার হাতে খুব ভালোভাবে মানাবে। আমি কি একটু পরিয়ে দেব? শিয়াশা নির্বিকার বাহাতটি এগিয়ে দেয়। উমায়ের মনোমুগ্ধ চাহনিতে হাতটি আঁকড়ে ধরে আংটিটি পরিয়ে দেয় অনামিকা আঙ্গুলে। মৃদু কণ্ঠে বলে, তুমি জানো না সিয়াশা, এই দিনটির জন্যে আমি কতটা তৃষ্ণার্ত। ফাইনালি তুমি আমার হতে যাচ্ছ। সারা জীবন এই মানুষটিকে তোমার সেবায় পাবে। শিয়াশা উত্তর করে না, তার দৃষ্টির সম্মুখের স্থির শানিত দৃষ্টির দিকে। দেলচার সুবেদার জবরুল ত্রিশুতে হাত মুখ মুছে পুনরায় দৃষ্টিপাত করে দর্পণের দিকে। তাদের 2 দফা খাওয়া শেষ, আর দর্পণ এখনো প্রথম প্লেট সামনে রেখে স্পুন আর নাইফ দিয়ে নাড়ছে। এক লোকমাও মুখে দিয়েছে কিনা সন্দেহ। সুবেদার আর চোখে তাকায় স্যারের দৃষ্টি অনুসরণ করে অদূরে বসে থাকা ডাকিনীর দিকে। 2 জোড়া দৃষ্টি একে অপরকে দগ্ধ করে চলেছে। সকাল 10টা। বিগত 10 মিনিট যাবৎ আশরাফ অফিসিয়াল বেশভূষায় তৈরি হয়ে অপেক্ষা করছে মিনির জন্য। ঝিমিয়ে বসে থাকতে থাকতেই আশরাফের চোখ যায় হেলে দুলে হেঁটে আসা মিনির দিকে। সে এতক্ষণ যাবৎ মিনির জন্যই অপেক্ষা করছে। আজ মিনি আইদিন শিহাদের রেজাল্ট দিবে।
অনলাইনে রেজাল্ট পাওয়া গেলেও তারা ক্যান্টনমেন্টে গিয়েই রেজাল্ট আনে স্যারদের নিমন্ত্রণে। তার জন্য স্কুলে অভিভাবক যেতে হবে। আসবাক আহমেদ শিয়াশাকে হসপিটালে ড্রপ করতে গিয়েছে। সাইদ ব্যস্ত, তাই সে যাচ্ছে ওদের সাথে। আরং কটনের থ্রি পিসের সাথে মাথার মাঝ বরাবর সিঁথি টেনে তার দুই পাশে বানি ক্লিপ লাগিয়ে উঁচু করে ঝুঁটি বেঁধেছে মিনি। এই ক্লিপগুলো সাইফ এনেছে তার জন্য, বিদেশ থেকে আরো কত সাজগোজের জিনিস এনেছে। তাতে সে আনন্দে খেই হারা। তার সাজুগুজু করতে ভালো লাগে। তার গতি স্লথ হয়ে আশরাফের সরু চাহনি দেখে সে কপাল কুঁচকে শুধায়, কি হলো আপনি এমন চাইয়া আছেন কেন? চলেন, দেরি হইয়া যাইতেছে। আশরাফ থমথমে মুখে ফুলের দানির ভেতর থেকে জোড়া বেতটা হাতে নেয়, দাঁত কিরমির করে বলল, তোর মুখের ভাষা আর কথার ধরনের জন্য তুই আমার হাতে একদিন রামধুলাই খাবি। আর এই মাথায় উর্মিলা শর্মিলার মতো কি লাগিয়েছিস? হ্যাঁ, খোল এগুলো। এইসব করে আমার সাথে তোকে তো আমি নেব না। রাস্তার মোড়ে ওই চানাচুর বিক্রি করে ওই লোকটার কাছে রেখে আসবো। সেও এমন রংচটা হাবিজাবি জিনিস পরে চানাচুর বিক্রি করে, তোর সাথে ভালো মানাবে। মিনি অবাক মানে নিজের মাথা হাতিয়ে বলে, এটি আপনার কাছে হাবিজাবি লাগতেছে? এটি চাচায় বিদেশ থেকে আনছে। বিদেশ চেনেন? বিদেশ ওইল উন্নত রাষ্ট্র, আর আপনি কি না এগুলোর হাবিজাবি কইতেছেন? আশরাফ তেড়ে আসে বেত হাতে। না, আমি বিদেশ চিনি না, কিন্তু তোকে ভদ্রতা চেনাতে পারি। তোর মুখে মুখে কথা আজ বের করছি, ওগুলো খুলবি সুন্দর করে, একটা ঝুটি করে আসবি, নয়তো আজ তোর পিঠের ছাল তুলে ফেলবো আমি। রেজাল্ট আর আনা লাগবে না তোর। মিনি রাগে দুঃখে গজগজ করতে করতে আবারও নিজের ঘরে গিয়ে সব ক্লিপ খুলে শুধু একটা প্লেন ছুটি বেঁধে আসলো। শিহাদ আইদিন আগে থেকেই গাড়িতে বসেছিল। গাড়িতে উঠতে উঠতে আশরাফ গম্ভীর গলায় বলল, এবার ঠিক আছে, তুই কিসের রেজাল্ট আনতে যাচ্ছিস? তোর রেজাল্ট তো আমি আগে থেকেই জানি। মিনি ভ্রুকুটি এক করে শুধায়, তাই নাকি? কোন তো কি রেজাল্ট? আশরাফ সিট বেল্ট বেঁধে গাড়ি স্টার্ট দিল, বলল, তুই যে পড়াশোনা করেছিস তাতে তোর স্যারেরা তোকে ফেল দিতেও লজ্জা পাবে। তুই তো আমাকে নিচ্ছিস আমার নাক কাটতে। যেই আশরাফ কিনা সবসময় ক্লাসে ফার্স্ট হয়ে এসেছে, সেই আশরাফের ভাগ্নি কিনা ফেলেও যোগ্য না। ছি ছি, তুই আজ আমাকে অপদস্থ করেছিস। তারপর দেখিস তোকে যদি ওই চানাচুরওয়ালার সাথে বিয়ে না দিয়েছি আমি, তবে আমার নামও আশরাফ না। মিনি বুক বাঁকিয়ে বলল, আপনি দেখা নিয়েন। হলরুমে সকলে একত্রিত হয়ে বসে আছে। আশরাফ সকল টিচারদের সাথে দেখা করে টিচারদের সাথেই বসে। আশরাফের পাশে গুটিয়ে বসে আছে মিনি, কেননা তার পাশেই তৈরব স্যার বসা। মিনি কিছুক্ষণ পরপর আশরাফের দিকে বিতৃষ্ণা ভরা দৃষ্টিতে তাকাচ্ছে। আশরাফ বেশ খানিকক্ষণ ধরে খেয়াল করছে মিনির অস্থিরতা। সে খানিক চাপা গলায় শুধায়, তুই এমন কেচোর মতো মশরামশরি করছিস কেন মিনি? তোকে কি এখানে পাত্রপক্ষ দেখতে এসেছে যে এমন গুটিসুটি মেরে আঙ্গুল কসলাচ্ছিস? মিনি নাকের পাতা ফুলিয়ে বিরক্তি দৃষ্টি নিক্ষেপ করে আশরাফের দিকে খানিক চাপা আক্রোশে বলল, আপনি কি আর জায়গা পান নাই বসার? এইখানে আইসা বইতে হইব কেন? সব জায়গায় বড় লোকি সাহেবগোর মাঝখানে বইতে ভয় লাগে না? আমি টিচারদের মাঝে বসবো না তো কোথায় বসবো? পাপা এখানকার সভাপতি, আমার সম্মান আছে। তোর ইচ্ছে হলে তুই চানাচুরওয়ালার কাছে গিয়ে বস, ভালো মানাবে তোকে। আর ভয় তো চোরদের করে, তুই তো চোর, পড়া চোর, তাই তোর ভয় করছে। ঠিক করেছি একদম। রেজাল্ট ভালো না করলে টিচারদের বলবো তোকে এক পায়ের উপর কান ধরে দাঁড় করিয়ে রাখতে সবার সামনে। মিনি দাঁত খিচিয়ে ঘাপটি মেরে বসে রইল সেখানে। ইতিমধ্যে রেজাল্ট বলা শুরু করে দিয়েছে। তৈরব মৃদু হেসে মিনির হাতের দিকে তাকায়। চেয়ারের হাতলে কনুই রেখে খানিক ঝুঁকে আসে মিনির দিকে, চাপা গলায় শুধায়, ভয় লাগছে? মিনি চমকে উঠে বলল, এক পলক তৈরবের দিকে তাকিয়েই সাথে সাথে আবার দৃষ্টি ফেরায়। তৈরব ফের জিজ্ঞাসা করল, ভয় করছে? হাত কসলাচ্ছ যে? মিনি মিনমিন করে বলল, না, ভয় কেন করবে? রেজাল্টের জন্য। আমি জানি আমার রেজাল্ট ভালো হবে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনি ভুল ভাবছেন। মিনি শক্ত গলায় বলল, ও, তাহলে আমি ঠিক ভাবছি।
মুখে হাত ঠেকিয়ে তৈরব মৃদু হেসে বলল। মিনির ভ্রু কুঁচকে যায়, জিজ্ঞাসা করলো, আপনি কি ঠিক ভাবছেন? আমার পাশে বসতে তুমি লজ্জা পাচ্ছ? তৈরব মিটিমিটি হেসে বলল। আপনি ভুল ভাবছেন। মিনি চিবিয়ে চিবিয়ে বলল, তাহলে তুমি এমন গুটি সুটি বেড়ে বসেছো কেন? হাত কসলাচ্ছ কেন? ঘেমে উঠেছো কেন? তোমার বুক ধরফর করছে সাউদা, মস্তিষ্ক শূন্য হয়ে পড়েছে আমার নৈকট্যে, তাই না? প্রেমে পড়লে এমন হয়। তৈরবের ব্যাকুল কণ্ঠ, সে জবাবের জন্য উদ্গ্রীব অপেক্ষারত। মিনি চেয়ার ছেড়ে উঠতে উঠতে চাপা ক্রোধ নিয়ন্ত্রণ করে বলল, নিজের এসব ফিল্মি ডায়লগ নিজের কাছে রাখুন, আমার উপর অ্যাপ্লাই করতে আসবেন না। বলেই সে গটগট করে স্টেজে চলে যায়। কেননা প্রতিবারের মতো এবারও মিনি মেয়েদের মধ্যে সর্বোচ্চ নাম্বার পেয়ে গোল্ডেন A+ পেয়েছে এবং ছেলেদের মধ্যে সিহাদ প্রথম, আইদিন তৃতীয়। তৈরব ব্যথিত নয়নে হাসি মুখে সেদিকে তাকিয়ে থাকে। মেয়েটির একটা সাফল্য দেখে তার চোখ জোড়ায়। আশরাফ ভোতা মুখে চেয়ারে বসে আছে। মাইকে স্যারেরা মিনি, আইদিন, সিহাদ সহ তারও প্রশংসা করছে। মিনি বুক বাঁকিয়ে হেলতে দুলতে হেঁটে আসছে রেজাল্ট কার্ডটি দিয়ে নিজেকে বাতাস করতে করতে। এসেই আশরাফের পাশে বসে। আশরাফ গলা খাকারি দিয়ে একটু নড়ে চড়ে উঠল। ত্যাজ্জা চোখে মিনির দিকে তাকিয়ে বলল, অমন হেলে দুলে হেঁটে কোনোদিন কোমর ভেঙে বসবি, তারপর চানাচুরওয়ালার তোকে বিয়ে করবে না। চানাচুরওয়ালা কেন বিয়ে করবে? বিয়ে করবে তো বুড়ো বুড়ো ব্যারিস্টার। এই দেখছেন রেজাল্ট কার্ড? আপনি কি যেন কইছিলেন স্যারেরা ফেল দিতেও লজ্জা পাইব। মিনি প্রগাঢ় হেসে রেজাল্ট কার্ডটি বাড়িয়ে দিয়ে বলল। আশরাফ রেজাল্ট কার্ডটি নিয়ে খুলে পুরো কার্ডটিতে একবার চোখ বুলিয়ে নেয়। সবকটা বিষয়ে 95 আপ। মিনি উৎসুক তাকিয়ে আছে আশরাফের পরবর্তী কথা শোনার জন্য। এই লোকের মুখে তো একদম ছামা ঘষে দিয়েছে সে, কিন্তু আশরাফ যে মহা তেরা লোক, সে মিনির উৎসুক মুখে উল্টে ছামা ঘষে দিল। সে গম্ভীর গলায় বলল, স্যারদের খাতা দেখতে ভুল হয়েছে, নয়তো এটা অন্য কারোর রেজাল্ট যেটা তোর নামে ভুল দিয়ে দিয়েছে। তুই তো পড়াশোনাই করিস না, তুই এত ভালো রেজাল্ট কিভাবে করবি? আমি এখনই স্যারদের সাথে আলাপ করব। মিনি অথিষ্ঠ ভঙ্গিতে মাথা নেড়ে বলল। মামি হুদা হুদা আপনারা ঘাড় গুঁড়ো ক্যাচটা বুড়া কয় না? আশরাফ ক্রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে শুধায়, কি তোর মামি এগুলো বলেছে আমার নামে? আজ বাসায় যাই, ওই নেংটি ইঁদুর ছানার খবর আছে। বলেই আশরাফ ফোঁস করতে লাগলো। মিনি চুপচাপ দেখে যায় আশরাফের কাণ্ড আর মনে মনে ভাবে, মামি কিভাবে এই লোকটার সাথে সংসার করে। নেহাতি মানুষটা নরম। বাহ বাহ, চরিত্র এতটা নিচে নেমেছে যে পাশের বাড়ির কাজের লোকেকেও ছাড় দিচ্ছ না। কারো কটূক্তিতে সাইফ ফোন থেকে চোখ সরিয়ে পিছু ফিরে তাকায়। আশফাক আহমেদ সুচালো দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। সে কৌতূহলী দৃষ্টিতে একবার নিজের আশেপাশে তাকালো। বর্তমানে সে ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে। তার ঠিক সামনের বিল্ডিং এর নিচে একজন মহিলা কি যেন করছে। আর তো কিছু দেখছে না, তার মানে ভদ্রলোক ওনাকে ইঙ্গিত করে বলেছে। সে নির্বিকার আবার ফোনে মুখ গুছলো। ডেলিভারি ভ্যানের 5টার মধ্যে আসার কথা, 5:20 বাজে, এখনো আসেনি। ওয়াজেদ ভাইজানরা আসবে, তার জন্য খাওয়া দাওয়া বাহির থেকে আনাচ্ছে। শিয়াশা মৃন্ময়ীর উপর চাপ দিতে চায়নি। পাশেই মৃণাল বাবার হাঁটু আঁকড়ে গাছের পাতা নিয়ে খেলছে। কি হলো, কথা বলছো না কেন? মেয়ের বিয়ে দিতে পারলে না, অমনি নিজের বন্দোবস্ত করা শুরু করে দিয়েছো, তাই না? নষ্ট নজর বুড়ো হয়েছেন, এখন একটু নজর ঠিক করুন। আমি এখানে বিগত 20 মিনিট যাবৎ বসে আছি, আমি তো একেবারের জন্য খেয়াল করলাম না ওই মহিলাকে, অথচ আপনি আসতেই মহিলা আপনার নজরে পড়ে গেল। সি সি, যে যেমন সে অন্য কেউ তেমনি ভাবে। ভাগ্যিস শাশুড়ি আম্মা নেই, না হলে তার দুঃখের শেষ থাকতো না। সাইফ ফোনে দৃষ্টি রেখেই ধিক্কার জানিয়ে বলল। আশফাক আহমেদ খেপে যায়। নিজের দোষ ঢাকছো আমার দিকে আঙ্গুল তুলে। তোমার নজর আমি চিনি, বুঝছো? তুমি ওনাকেই দেখছিলে। উনি বুড়ো, ওনার সাথে আমার যায় না। আমার মতো ইয়াং হ্যান্ডসাম ড্যাশিং ছেলের জন্য আসার মতো সুন্দর মিষ্টি আদুরে মেয়ে প্রয়োজন, যা এখনও আমি পাইনি। পেলে সাথে সাথে বিয়ে করে নেব, আপনি এত চিন্তা করবেন না। পেলে আমায় বলো, আমার নতুন ইনটেক শটগানটা সর্বপ্রথম তোমার উপরেই প্রয়োগ করব। আশফাক আহমেদ চিবিয়ে চিবিয়ে বলল। সাইফ ভদ্র ছেলের ন্যায় ঘাড় দুলিয়ে বলল, আচ্ছা। আশফাক আহমেদ রাগে গজগজ করতে করতে ছাদ জুড়ে পায়চারি করতে লাগলো। কিছুক্ষণ বাদ কিছু মনে পড়তেই সে হন্তদন্ত হয়ে আসলো সাইফের নিকট। কপাল কুঁচকে প্রশ্ন করে,
গত প্রজেক্টের পার্সেন্টেজ আমার অ্যাকাউন্টে এখনো আসেনি কেন? সাইফ এবার নড়ে চড়ে উঠল। শুকনো ঢোক গিলে আর চোখে তাকায় শ্বশুরের মতিগতি বোঝার প্রয়াসে। ভদ্রলোক যদি জানে সে তার টাকা মেরে দিয়েছে তবে তার রক্ষে নেই। সে উল্টে চোখ মুখ কুঁচকে বলল, সারাদিন তো চেয়ারে বসে বসে কফি খান আর মিটিং অ্যাটেন্ড করেন, আর এই যে প্রজেক্টগুলো তো আমি আর আশরাফ আনি, কাজের দেখাশোনা ও আমরা করি, তাহলে আপনি এত টাকা কিভাবে পান? সেটা তোমার দেখার বিষয় না। কোম্পানির 30% শেয়ার হোল্ডার আমি। আমার টাকা আমি ঠিক সময় মতো চাই। কেন কেন আপনি বিনা কষ্টে টাকা পেয়ে যাবেন কেন? আমরা যে এত পরিশ্রম করি তার কোনো মূল্যই তো রইল না তাহলে। আশফাক আহমেদের ভ্রু কুঁচকে যায়। এই ছেলে তো এমন আইগুই কখনো করে না। সে কপট রাগ দেখিয়ে শুধায়, তুমি আমার টাকা মেরে দিয়েছো তাই না? সাইফ, এমনটা হলে আমি তোমায় দেখে নিব। সোজাসুজি বলো, আমার টাকা কোথায়, কখন পাবো? সাইফ কথা টালার কিছু পেল না। সে আলাভোলা হেসে বলল, সেটা আমাকে জিজ্ঞেস করছেন কেন? শফিউলকে জিজ্ঞেস করবেন। ওকে আমি বলেছিলাম আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দিতে। শফিউল তাদের অফিসারের অ্যাকাউন্টস ম্যানেজার। সে চুপচাপ হেঁটে যায়। ফোন দেয় শফিউলকে। শফিউল সাফ সাফ জানিয়ে দেয় গত প্রজেক্টের সব টাকা সাইফের অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। আশফাক আহমেদ তেড়ে আসে সাইফের দিকে। সাইফ ততক্ষণে সিঁড়ি বেয়ে ছুটছে নিচের দিকে। আশফাক আহমেদ পেছন থেকে চেঁচিয়ে উঠল, সাইফ, আমার টাকা ফেরত দাও, নয়তো তোমার খবর আছে। এক পা কবরে চলে গিয়েছে, তবুও টাকার লোভ কমে না। সারা জীবন ঘুষ খেয়েও মন ভরেনি। সাইফ বিড়বিড় করতে করতে ছুটছে মৃণালকে নিয়ে। বুড়োকে জ্বালাতে খুব মজা। নিচে নামতেই দেখা মিলল আশরাফের। বেরং মুখে ভবঘুরে হয়ে ঘুরছে। সে তড়িঘড়ি করে বলল, এই রাফি, রিসেন্ট শেষ হওয়ার প্রজেক্টে টাকা আসলেই আমারটা সবার আগে আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে, নয়তো তোমার বাপ এবার আমার পার্সেন্টেজটাও নিয়ে দেবে। আশরাফ হাঁটতে হাঁটতে নির্বিকারভাবে জবাব দেয়, এইবারের প্রজেক্ট আমি এনেছি, তাই এবারে টাকা আমার। সাইফ তেতে উঠল। এটা চিটিং রাফি, এটা ঠিক হচ্ছে না। কিন্তু এনেছো তুমি, বাদ বাকি ছোটাছুটি কে করেছে? অমনি আশফাক আহমেদ উপস্থিত হলেন সেখানে। রাগী গলায় বলল, তোমরা দুজন 1 ঘন্টার মধ্যে আমার টাকা আমার অ্যাকাউন্টে পাঠাবে, নয়তো জেলে পাঠিয়ে দিব। এই আশরাফ, আমার টাকা চাই, আমার টাকা দাও। সাইফ পুনরায় বলল। আশরাফ শয়তানি হাসি দিয়ে বলল, আগেরবার যখন আমার টাকা মেরেছিলে তখন আমারও এমনই লেগেছিল। বলেই সে হেঁটে যায়। আর আশফাক আহমেদ সোফায় বসে বসে দুজনকে যাচ্ছে তাই বকে যাচ্ছে। সে আর এই দুজনের সাথে ব্যবসা করবে না। ডিম্বাকৃতির কনফারেন্স টেবিলের এক মাথায় টেবিলে মাথা দিয়ে সুবেদার উদাসীন ভঙ্গিতে ঝিমুচ্ছে। টেবিলে আরো সোলজাররা রয়েছে, তারা নিজ নিজ কাজে ব্যস্ত। দিলজার টাইপিং রেখে একবার তাকায় তার দিকে। পুনরায় দৃষ্টি মনিটরে রেখেই সুবেদারের উদ্দেশ্যে শুধায়, সুবিদার সাহেব, আপনি জিমাচ্ছেন কেন? সুবেদারের নড়চড় দেখা যায় না। সেভাবেই উদাসীন কণ্ঠে বলল, আমার না ভালো লাগছে না। জবরুল চোখ তুলে তাকায়, জিজ্ঞাসা করে, কেন? দেখলেন না ওই ডাকিনী কিভাবে স্যারকে ছেড়ে অন্য এক ছেলের হাত ধরে বসেছিল? আমি জানতাম এদের প্রেম বেশি দিন টিকবে না। একজন কড়াই কাঠ, আরেকজন ছলনাময়ী ডাকিনী। এদের কোনো মিস ম্যাচ হবার নয়। এর জন্যই স্যারের মাথাটা খারাপ হয়ে গিয়েছে। এই মেয়েদের থেকে এর চেয়ে বেশি কিছু আশা করাই যায় না। ইবলিশের পরের সাব্বির জনগোষ্ঠী, তারা একটাকে খাবে আরেকটাকে ধরবে। ইবলিশকে তো তাও দোয়া দরুদ পরে সরানো যায়, কিন্তু এদের পৃথিবীর কোনো শক্তি বিনাশ করতে পারে না। তার আগে নিজেরাই জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে তাদের মোহনীয় রূপে। সুবেদার একইভাবে উদাসীন কণ্ঠে বলল, আপনি নারীদের বদনাম করছেন নাকি সুনাম? জবরুল পুনরায় জিজ্ঞেস করে, দুটোই। এই নারীদের যে কোনো একটাও কম্প্রোমাইজ করা যায় না। মহা জটিল এক সত্তা তারা। এই দেখুন, সারা জীবন পুরুষদের মাথা চিবিয়ে খাবে, তবুও দিন শেষে পুরুষরাই নারীর কাছে অসহায়। কেন? যে নারী মানেই মোহনীয়। তো এখানে স্যারের মাথা খারাপ হওয়ার প্রসঙ্গ আসছে কোত্থেকে? দিলজার টাইপিং করতে করতে শুধায়। সুবেদার চকিতে মাথা তুলল, তেজি কণ্ঠে বলল, হয়নি। এত বড় একটা সত্যি জানার পরে আমি ভেবেছিলাম স্যার সোজা গিয়ে ওই এনামকে খুন করে আসবে। আশা চৌধুরী সহ মেজর ওয়ালিউল্লাহর বোনকে ন্যায় বিচারের দেওয়াবে। কিন্তু দেখুন, কোর্ট কেস বন্ধ ঘোষণা করলো, তাতেও স্যার কিচ্ছু করলো না। উপরন্তু ওই শালা অনুসরণ করে ঘুষ খাচ্ছে।
ওই মোজাম্মেল ভণ্ড হাজি কত খারাপ স্যার, ওটাকে ছেড়ে দিল? সুবেদারের শেষের কথায় তিক্ততা প্রকাশ পেল। স্যারের আচরণ সে কোনো ক্রমেই মানতে পারছে না। আপনাকে কে বলল ছেড়ে দিয়েছে? দিলজার পুনরায় শুধায়। ছেড়ে দেয়নি বলছেন? দিলজার উত্তর করে না, হাত বাড়িয়ে টিভির রিমোটটা হাতে নেয়। সম্মুখের টিভিটা ছাড়তেই এক ভদ্রলোক ভেসে উঠল মনিটরে, সংবাদ পড়ছে। সংসদ সদস্য মোজাম্মেল হোসেন নিখোঁজ আনুমানিক সকাল 10 থেকে। সেনাবাহিনী ধারণা বিপক্ষ দলীয় সহিংসতার শিকার হয়েছেন। তাছাড়া তারা যথাসাধ্য চেষ্টা করেছে এই রহস্য উদ্ঘাটনের। এছাড়াও কিছু চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে মোকাম্মেল হোসেনের বিরুদ্ধে। জনগণের সেবার আড়ালে তিনি 6টা ক্যাসিনো, 3টা বারের মালিক, যেখানে এমন কোনো অর্থনৈতিক কর্মকাণ্ড নেই যা হয় না। এর প্রমাণস্বরূপ কিছু ডকুমেন্ট সহ ভিডিও জব্দ করেছে সেনাবাহিনী। সেই প্রমাণের সত্যতা যাচাই করে সেনাবাহিনীরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে। সুবেদারের ঝিমিয়ে পড়া দেহ খলবলিয়ে উঠল উত্তেজনায়। জায়গা ছেড়ে চঞ্চল পায়ে দিলজারের কাছে এগিয়ে আসে, প্রবল আগ্রহের সাথে শুধায়। ওগুলো স্যার করেছে, আর ওই বেটা ভণ্ড হাজিকে কিডন্যাপ করেছে। দিলজার তখনও কথা বলে না, একটা গাড়ির চাবি এগিয়ে দেয়। সুবেদার অবুঝ দৃষ্টিতে একবার চাবির দিকে তাকায়, পরপরই চাবিটা নিয়ে ছুটে বেরিয়ে যায়। গ্যারেজের একদম শেষ প্রান্তে দর্পণের ব্যক্তিগত গাড়ির ধিক্কিতে হাত পা মুখ বাঁধা অবস্থায় অচেতন হয়ে পড়ে আছে মোজাম্মেল হোসেন। সে খুশিতে আত্মহারা হয়ে গেল। স্যারের আচরণে সে প্রচুর আহত হয়েছিল, চাকরির উপর থেকে আগ্রহ হারিয়ে ফেলেছিল। পেছনে ফিরতেই দেখা মেলে দর্পণ সহ ট্রাই-7 কেস নিয়ে কাজ করা সকল কর্মকর্তাদের। হাসি মুখে দাঁড়িয়ে আছে তারা। সেদিনের সেই দৃশ্য দেখার পর থেকে তারা কেউ ঘুমোতে পারত না। চোখ বন্ধ করলেই সেই আত্মচিৎকাররত কাতরাতে থাকা বিভৎস দৃশ্য ভেসে ওঠে। মা বোনদের সাথে চোখ মেলাতে পারতো না, আর না পারতো নিজেদের সাথে। ঠিক কেমন এবং কতটা ঘৃণ্য কুৎসিত দৃশ্য। নিজেদের পেশার উপর ঘৃণা বাড়তে থাকে। কেউ বসে থাকতে পারে না, ছুটে যায় দর্পণের কাছে। এত বড় বোঝা নিয়ে তারা থাকবে কি করে? বহু বছর আগে সেনাবাহিনীদের করা অভিশপ্ত কাজের প্রায়শ্চিত্ত করতে চায় তারা। অনাগত ওই সন্তান দুটোকে ন্যায় বিচার দিতে চায়। দিলজার আলতো হেসে এগিয়ে আসে, প্রবল উদ্দামতার সহিত বলে। দিনের আলো উপর মহলের আমরা ঘুষখোর চামচা, আর রাতের আধারে আমরা সাধারণ জনগণের মুখের হাসির কারণ। দ্বিতীয় কোনো আশা চৌধুরী কাউকে কোনোদিন হতে দেব না। সুবেদার চকচকে দৃষ্টিতে সকলকে পর্যবেক্ষণ করছে। সকলে হাসি মুখে দাঁড়িয়ে আছে। দর্পণ মৃদু হেসে মাথা দুলিয়ে শুধায়। আমরা পারবো তো সুবেদার সাহেব? সুবেদার ঘন ঘন মাথা নেড়ে বলল, পারবো স্যার। একে একে উপস্থিত সকলে সমস্বরে বলল, আমাদের পারতেই হবে স্যার। কিন্তু স্যার, আমার একটা আবদার আছে। সুবেদার ফের বলল। দর্পণ মাথা নেড়ে সাই জানায়। বলুন। স্যার, আমি একটু এই ভণ্ডর দাড়িগুলো আগে কাটবো। অসভ্যটা তো আল্লাহকে ছাড় দেয় না, তাকেও টুপি দাড়ি রেখে ঘুষ দিচ্ছে। ভয় নেই বললেই চলে। সকলে শব্দ করে হেসে উঠল। দর্পণ মৃদু হেসে বলল, এখন এটাকে এখানেই ছেড়ে দিন, ওকে পরে দেখে নেব। আপাতত আমরা ঘুষ খেয়ে দেশের সেবা করে আসি। সুবেদার চঞ্চল পায়ে তাদের পিছু পিছু যেতে যেতে বলে, কিন্তু স্যার, আপনি এতগুলো টাকা না, মানে ওগুলো তো কালো টাকা, ওগুলো দিয়ে আপনি কি করবেন? দর্পণ হাঁটতে হাঁটতে বলল, আলী কদমের কুরুকপাতা ইউনিয়নে একটা বৃদ্ধাশ্রম রয়েছে, সেখানে সরকারি অনুদান পৌঁছায় না বললেই চলে। জেলা প্রশাসকেরও তেমন খেয়াল নেই ওটার উন্নয়নে। ওখানে বর্তমানে 14 জনের চোখের অপারেশন করাতে হবে এমার্জেন্সি, যার সামর্থ্য কর্তৃপক্ষের নেই। সেখানেই সব টাকা ডোনেট করে দেয়া হয়েছে। আগামী মাসে আমরা তাদের দেখতে যাব, তখন তারা পুরোপুরি সুস্থ থাকবে ইনশাল্লাহ। সুবেদার খুশিতে গদগদ হয়ে গেল। দেহ জুড়ে উত্তেজনা। তার উদ্দেশ্য মতে সততা ততক্ষণ ধরে রাখবো যতক্ষণ পর্যন্ত না দেওয়ালে পিঠ ঠেকে যায়। কিন্তু স্যারের ধারণা তো তার থেকেও এক ধাপ এগিয়ে। সে দেওয়ালে পিঠ ঠেকানোর সুযোগই দেবে না কাউকে। তারা যুদ্ধ বিরতি নিয়েছে বিজয় নিশ্চিত করার জন্য। যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যায়নি তারা। সিক্ত আর্মি ছাদ চুলগুলো থেকে টপটপিয়ে 1 ফোঁটা 2 ফোঁটা পানি ঝরছে। সরু দৃষ্টি ফাইলে নিবদ্ধ। মাঝে মধ্যে দিলজারের কথার প্রেক্ষিতে মাথা দুলাচ্ছে। বাঁ হাতের আঙ্গুলের ভাঁজে দক্ষভাবে আঁকড়ে ধরা সিগারেটের ফিল্টার। অস্থিরভাবে সেটিতে অন্তর অন্তর ফুট আনছে। সিগারেটটা জ্বালিয়েছে বড় জোর 1 কি 2 মিনিট হবে, যেটা ইতিমধ্যেই শেষ। এমন ভাবে খাচ্ছে যেন চেইন স্মোকার। অথচ এমন অনেক সময় আছে তারা সাধলেও খায় না।
স্যার যখনই টেনশনে থাকে তখনই এভাবে সিগারেট খায় দিন দুনিয়া ভুলে। সুবেদার হতাশার দৃষ্টিতে দেখে যাচ্ছে স্যারকে। ডাকিনীদের পাল্লায় পড়ে স্যারের কি অবস্থা হয়েছে। একদম ঝুলন্ত ধুন্দুল বানিয়ে রেখেছে স্যারকে। সে কত ভালো আছে, তার জীবনে এমন কোনো ডাকিনী নেই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকেই 2 রাকাত নফল নামাজ পড়বে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে। কাজের কথা শেষ হতেই দিলজার আরেকটা খাম এগিয়ে দেয়। দর্পণ ব্যস্ত হাতে সেটা খোলে। একটা বায়োডাটা সহ কয়েকটা ছবি। দিলজার বলে, নাম উমাইন খান স্যার, বান্দরবনে সম্মানিত ব্যবসায়ী উজাইদ খানের একমাত্র ছেলে, প্রফেশনাল প্রোগ্রামার হিসাবে অস্ট্রেলিয়ায় কর্মরত। বিয়ের জন্য এই দেশে এসেছে। সাইদ চৌধুরীর সাথে খুব ভালো সম্পর্ক উজাইদ খানের, বহু বছরের পরিচয়। ও ঠিক আছে, আপনি এখন বসুন। দর্পণ ছোট্ট করে বলে, একটা ছবি তুলে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। অভ্যেসে জেলাসি না থাকলেও কোত্থেকে যেন উড়ে এসে জুড়ে বসলো। সময় নিয়ে তুলনা করতে বসে গেল সে। শ্যামলা ওমাইর ফর্সা, তার ঠোঁট মেয়েটির ভাষ্যমতে কালচে, ওমাইরের একদম গোলাপি গায়ের বরণের সাথে সামঞ্জস্যপূর্ণ। তার চুলে কোনো স্টাইল নেই, ওমাইরের চুল সুন্দর করে স্টাইল করে সেট করা। দৈহিক কাঠামো সে এগিয়ে থাকলেও মন মানল না। মেয়েটির পাশে নিশ্চয়ই পারফেক্ট লাগবে ছেলেটিকে। এর জন্যই বুঝি সাইদ চৌধুরী সহ সকলের এত পছন্দ হয়েছে। শুনেছে মেয়েটিও রাজি হয়েছে। চেহারায় নির্লিপ্ততা ধরে রাখার আপ্রাণ চেষ্টা চালালেও বেশিক্ষণ টিকে না সেই নির্লিপ্ততা। হোয়াটসঅ্যাপে টুং করে একটা মেসেজ ভেসে ওঠে। বিলম্বহীন মেসেজটি ওপেন করে। শাড়ি পরিহিতা মেয়েটিকে এক হাতে আগলে উমায়ের হাস্য উজ্জ্বল মুখে দাঁড়িয়ে আছে। দর্পণ খুঁটিয়ে খুঁটিয়ে উমায়ের হাতের অবস্থান দেখে। এক হাত মেয়েটির পিঠ আঁকড়ে, আর এক হাতের মুঠোয় মেয়েটির বাঁ হাত। তাতে জলজল করছে হীরের পাথরটি। হাতের কাগজটি দুমড়ে মুচড়ে ফেললো। ফোন লাগাই কল লিস্টে সদ্য সেভ করা নাম্বারটিতে ফোন ঢুকছে, কিন্তু রিসিভ করছে না। ওয়াজিদ খান সাইব আসফাক আহমেদ হাস্য উজ্জ্বল মুখে কথা বলছে। শিয়াশাকে এক হাতে আগলে রেখেছে মালতী বেগম। পাশেই হাসি মুখে উমায়ের বসে আছে। কিছু সময় পর পর শুধু দৃষ্টি চুরি করে শাড়ি পরিহিতা মেয়েটিকে দেখছে। সামান্য এক সুতির শাড়িতে মেয়েটির সৌন্দর্য যেন ঠিকরে বেরোচ্ছে। তাহলে যখন তার জন্য বধূরূপে সাজবে তখন ঠিক কেমন সুন্দর লাগবে। তৃষ্ণার্ত হৃদয় চৌচির হয়ে উঠল উমায়ের। আর এক মুহূর্ত বিলম্ব সে সহ্য করা দায়। কখন মেয়েটি সম্পূর্ণরূপে উমায়ের অর্ধাঙ্গিনীর রূপে তার পাশে তার ঘরে থাকবে। এতদিন সে কিভাবে হৃদয়ে পাথর চাপা দিয়ে বিদেশে ছিল তা শুধু নিজেই জানে। সে করুণ দৃষ্টি নিক্ষেপ করে বাবার দিকে। ওয়াজিদ খান চোখ পাকিয়ে শাসন করে ছেলেকে। গর্ধব ছেলে, এত ভালোবেসে অথচ কখনো মুখ ফুটে তাকে বলেনি। বিয়ের কথা তো সে উঠিয়েছিল। ছেলেটি শুধু তার হ্যাঁতে হ্যাঁ মিলিয়েছে, বাধ্যগত ছেলের মতো। অথচ হৃদয়ে চেপে রাখা উত্তেজনা তাকে কখনো বুঝতে দেয়নি। সাইব কিছু বলার আগেই উমায়ের চাপা আর্তনাদ করে উঠল। পরের শুক্রবার? কেন ওই শুক্রবারেই? ওয়াজিদ খান ইশারায় চর দেখালেন ছেলেকে। মান সম্মান ডুবাবে। সাইব চমকে তাকায় উমায়ের দিকে। পরপরই হেসে উঠল মালতী বেগম আর সে। উমায়ের লজ্জিত বোধ করলো সাইফের হাসিতে। কাচুমাচু মুখে বলল, না আসলে আমি তো আগেই অনেকটা দেরি করে ফেলেছিলাম, তাই আর কি। সাইব হাসতে হাসতে বলে, আপনাদের বৌমা আপনারা যেদিন ঘরে তুলবেন ওয়াজেদ ভাই, আমার কোনো সমস্যা নেই। এই শুক্রবার হলেও সমস্যা নেই। ওয়াজিদ খান অপ্রস্তুত হেসে বলল। সাইব মৃদু হেসে ঘাড় দুলিয়ে বলে, ঠিক পারবো ভাইজান, আপনার চিন্তা করার প্রয়োজন নেই। উমায়ের প্রসন্ন হলো। সে হাসি মুখে নির্জীব বসে থাকা শিয়াশার দিকে তাকায়। হাতের মোটা একটা চুড়ির দিকে তার দৃষ্টি। সাইফও তাকায় মেয়ের দৃষ্টি অনুসরণ করে। চুড়ি দুটো মালতী বেগম পরিয়ে দিয়েছে। সাইফ জানে মেয়ে কখনোই এমন ভারী গহনা কিংবা স্বর্ণের অলংকার পরতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। সে ইশারায় মেয়েকে কম্প্রোমাইজ করার জন্য বলল। শিয়াশা ম্লান হেসে মাথা দুলায়। কম্প্রোমাইজই এখন তার জীবনের ভিত্তি। উমায়ের উদ্বিগ্ন কণ্ঠে শিয়াশাকে প্রশ্ন করে, তোমার কি চুরি পরতে খারাপ লাগছে সিয়াশা? তাহলে খুলে ফেলো। শিয়াশা সৌজন্য হেসে বলল,